সবাই নাকি ইদানিং ভীষণ ছুটে বেড়াচ্ছেন এবং এতটাই আমাদের ব্যস্ততা বেড়েছে, যদি আপনি ছুটে না বেড়ান তাহলে আপনার আশেপাশের সবার সাথে কিন্তু একটা প্রতিযোগিতায় যদি নেমেও থাকেন আপনি কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। তো সেই ক্ষেত্রে না ছোটার কোনো বিকল্প তো আসলে আমি দেখছি না, একদম ছুটতেই হবে। এবং কোন দিকে কে কেন ছুটছে, তার ছোটার গতি ঠিক আছে কিনা, কিংবা ঠিক দিকেই আমরা যাচ্ছি কিনা, সবকিছুই তো দেখার বিষয় আছে। সবাই কেবল ছুটছে, কেন ছুটছে, কি তাদের উদ্দেশ্য, সবকিছু নিয়ে আজকে আলাপ হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকের বিষয় এই যে ছোটাছুটি নিয়ে কথাবার্তা, সবাই কেবল ছুটছে। আমাদের সাথে দুজন বন্ধু এসেছেন, চিরচেনা মিষ্টি মুখ, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন সাইদা আফরোজ আপু, তিনি একজন উদ্যোক্তা এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন নিশানা লেডিস ক্লাবে। অনেক স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তার পাশে আছেন রুবা রুমানা, তিনি একজন শিক্ষক, তিনি আছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, ধন্যবাদ। সাইদা আফরোজ আপু, একদম আমাদের সাথে তো আসলে অনেক আগে থেকেই আপনার একটা মনে হয় যে একটা যোগসূত্র আছে, লেডিস ক্লাবের সাথেও আপনি আছেন। তো সেই ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে আপনার পরিচয়টা আমরা জানি, নিশানা লেডিস ক্লাব আমাদের নামের সাথে মিল আছে, সেই জায়গাটা নিয়ে একটু শুনি। নিশানা লেডিস ক্লাব মূলত নারীদেরকে নিয়ে কাজ করে। এখানে প্রফেশনাল নারীরাও আছেন, উদ্যোক্তা নারীরাও আছেন। প্রফেশনাল নারীরা বলতে যেটা বোঝায় যে শুধু এখানে ডক্টর, প্রফেসর, টিচার, স্কুল কলেজ টিচার, তারপর আছেন বিভিন্ন পেশার যে নারীরা আছেন, সবাই আছেন আমাদের সাথে। সো আমরা এই যে পেশাজীবী নারী আর উদ্যোক্তা নারী, তাদের মাঝে একটা মেলবন্ধন তৈরি করছি, যাতে যারা পেশাজীবী নারী আছেন তাদের এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা নারী যারা আছেন তারাও যেন আরেক ধাপ এগিয়ে যেতে পারে। তো সেই লক্ষ্য নিয়েই নিশানা লেডিস ক্লাব কাজ করছে এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ করছে। আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন উনি আসতে পারেননি আজকে। উনি ওটা হচ্ছে একদম ঝিকরগাছা, যশোর থেকে শুরু করে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের কাজ। মানে আমরা একদম তৃণমূল পর্যায়ে নারীদেরকে তুলে এনে এনে তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে কাজের কর্মমুখী করে দেয়া, তারপর আরও শীতবস্ত্র বিতরণ কাজ, বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে আমাদের মানে নিশানা লেডিস ক্লাবটা এগিয়ে চলছে। সেখানে কি উদ্যোক্তাও তৈরি হচ্ছে? হ্যাঁ, সেখানে উদ্যোক্তাও তৈরি হচ্ছে। আমাদের এখনো পর্যন্ত 200-র উপরে উদ্যোক্তা আছেন যাদেরকে আমরা সরাসরি, আমাদের সাথে যারা সরাসরি কাজ করেন। বাহ, চমৎকার। এদিকে রুবা রুমান আপুর সাথে আজকে আমার প্রথম আলাপ হচ্ছে এবং শিক্ষক হিসেবে যেহেতু সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আছেন, শিক্ষকতায় কেন বেছে নিলেন পেশা হিসেবে, সেটা আগে শুনি। ছোটবেলায় আমার ইচ্ছা ছিল যে লয়ার হব, আমার নানা ম্যাজিস্ট্রেট ছিলেন। তো সেই ইচ্ছা পূরণ করার হয়ে ওঠেনি আর। তারপর আমি ইকোনমিক্স থেকে ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করি, এখন পিএইচডি করছি। তো শিক্ষকতা আসার প্রথম কারণটা হচ্ছে শিক্ষকতা আমার বেসিক ইন্টারেস্টটা আসলে রিসার্চে, গবেষণায়। এই পর্যন্ত নারী উদ্যোক্তা নিয়ে আমার দেশি বিদেশি জার্নালে 25টার মতন পাবলিকেশন আছে। আর আমি বিভিন্ন দেশেও গিয়েছি, রিসার্চটাই আমার মেইনলি আমার ফোকাস ছিল। তো রিসার্চের কাজে সবচেয়ে বেশি ভালো করা যায় যদি আমি টিচিংয়েও থাকি। টিচিং অ্যান্ড রিসার্চের ওতপ্রোতভাবে জড়িত, তো সেই জন্য টিচিংয়ে আসা। আর টিচিং আমার প্যাশন, আমি ঘন্টার পর ঘন্টা পড়াতে পারি, আমার কোনো কষ্ট লাগে না। কি বিষয় পড়ান? দিস ইজ মাই 25 years অফ টিচিং, আলহামদুলিল্লাহ। এবং আমি এই পর্যন্ত 15,000 হিউম্যান রিসোর্স বিল্ডিং এর সাথে জড়িত। আচ্ছা, আপনার কি সাবজেক্ট হিউম্যান রিসোর্স? সরি, আপনার সাবজেক্ট কি? শিক্ষক কি বিষয়ে? ইকোনমিক্স। ইকোনমিক্স, বাহ। এবং আমার 15,000 হিউম্যান রিসোর্সের মধ্যে ইঞ্জিনিয়ার্স আছে বিভিন্ন ক্যাটাগরি, সিভিল, ইলেকট্রিক্যাল, আর্কিটেক্টস আছে, তারপর সিভিল ইঞ্জিনিয়ার্স আছে। বাহ। এরকম আমি মানে এই পর্যন্ত 25 বছরে আমার মোর অর লেস 15,000 হিউম্যান রিসোর্স আই এম মানে ইনভলভড ইন বিল্ডিং। এটা আমার অনেক বড় একটা চমৎকার। এদিকে ইকোনমিক্স পড়ান যেহেতু আপনি, তার মানে ইকোনমিক্স সম্পর্কে তো ডেফিনেটলি আপনার একটা ভাস্ট নলেজ আছে পড়ানোর জন্য, সাথে প্রতিনিয়ত শিখতেও হয়, হয়তো নিজেকে আরো শিখতে হয়। টিচিং তো প্রতিনিয়ত শিখতে হয়, রিসার্চেও তাই।
সবসময় ওই টাইমটাই ডিভোট করতে হয়। এবং লাইক বিজনেস, আপনি যেমন 24 ঘন্টা আপনার বিজনেস নিয়ে চিন্তা করতে হয়, টিচিংয়েও বা রিসার্চেও কিন্তু তাই যে আমি এই একটা সাবজেক্ট আমি গিভ আপ করে দিয়েছি। আমি 1.5 বছর পড়েছি, 1.5 বছর পরে আমি মাকে গিয়ে বলেছি, মা আমার দ্বারা মনে হয় ইকোনমিক্স হবে না, তো লেটস সুইচ টু সাম আদার সাবজেক্ট। তারপরে ছেড়ে দিয়েছি। শেয়ার আ স্টোরি উইথ ইউ। আমাদের এটা ইকোনমিক্স পড়া নিয়ে আর কি। প্রথম যেদিন ক্লাসে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে, প্রথম দিন ক্লাসে আমাদের স্যার ছিলেন মনোয়ারউদ্দিন স্যার। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একদম জুনিয়র লেভেলে, সবচেয়ে জুনিয়র লেভেলে ওনাদেরকে প্রফেসররা পড়ান, কারণ তাহলে ভিতটা ভালো হয়, বেসিকটা ভালো হয়। সেই জন্য তো মনোয়ারউদ্দিন স্যার আসলেন, আমরা তো সব বাংলা মিডিয়াম থেকে গিয়েছি। উনি এসে ফুল ক্লাস 1 ঘন্টা লেকচার দিলেন, 50 মিনিট ইন ইংলিশ। কিছুই বুঝি না, বাসায় এসে কান্নাকাটি, না আমি তো পড়বো না, আমি তো পারবো না, আমি এই। তো আমার ভাই, মেজো ভাই, ছোট ভাই আর কি, তো বললো যে ইকোনমিক্স না পড়লে আর পড়ারই দরকার নাই ঢাকা ইউনিভার্সিটিতে। তো আই হ্যাড নো চয়েস। আর আমাদের সময় তো এখন যেমন প্রাইভেট ইউনিভার্সিটি আর লটস অফ দেম, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের সময় তো এরকম ছিল না। আমাদের পরের বছর থেকে নর্থ সাউথ শুরু হলো 92-তে। আই এম টকিং অ্যাবাউট 32 ইয়ার্স ব্যাক। তো তখন নর্থ সাউথ 1 বছর পরে চালু হলো। তো আর উপায় ছিল না, তো পড়তে হলো, মাটি কামড়ে পড়লাম। তারপরে আর মনোয়ারউদ্দিন স্যারের কাছে আমি এই কারণে কৃতজ্ঞ যে স্যার খুব ইকোনমিক্সকে খুব রিয়েল লাইফের সাথে রিলেট করে পড়াতেন। যে আজকে এসে প্রথম দিন ক্লাসে বললেন যে আজকে জিডিপিতে কি কন্ট্রিবিউট করছো? আমরা তো আকাশ থেকে বললাম কোথায় জিডিপিতে কিভাবে কন্ট্রিবিউট করলাম, কেন রিক্সা করে আসছো না, রিক্সা ভাড়া দাও না? সেটাই। সো মানে এত সুন্দর করে উনি পড়াতেন। আমি আমার ছাত্রদেরকে ওভাবে পড়ানোর চেষ্টা করি যে ইকোনমিক্স রিয়েল লাইফের সাথে কিভাবে কানেক্ট করে পড়ানো যায়। যেমন আমি আজকে এখানে বসে আছি, আসার পথে জ্যামে পড়ছি, ওইটারও কিন্তু ইকোনমিক্স আছে, সব কিছুর ইকোনমিক্স আছে। আমরা স্টুডেন্টদেরকে সবসময় বলি যে অলওয়েজ ট্রাই টু ফাইন্ড হোয়াটস দ্য ইকোনমিক্স বিহাইন্ড ইট, তাহলে তোমরা জিনিসটা আরো ইন্টারেস্ট পাবে। চমৎকার। তাহলে আজকে কিন্তু আড্ডা দিতে দিতে আপনারা কিন্তু অর্থনীতিও শিখতে পারবেন। সেক্ষেত্রে আমরা যেহেতু 3 জন মিলে আড্ডা দিচ্ছি এবং সাথে আপনারা যারা জুমে যুক্ত হবেন, আমার মনে হয় যে এই যে আমাদের আজকের যে ইন্টারাকশনটা, সেটাও জিডিপিতে কিছু না কিছু কন্ট্রিবিউট করবে। তো সেই ভাবনা থেকে আপনারা, হ্যাঁ টিআরপি তো আছেই অবশ্যই। তো একসাথে সবকিছু মিলিয়ে কিন্তু সবাই কেবল ছুটছে, কি নিয়ে ছুটছে সেই বিষয়ে আড্ডা হবে। আমরা আরেকটু সাইদা আপুর কাছে আসি। সাইদা আপুর উদ্যোক্তা জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। নিজে কিছু কাজ করছি, ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করছি। লাইক আমি খাদিটাকে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। অনেকেই কাজ করছেন খাদি নিয়ে, বাট খাদির যে প্রকৃত ইতিহাসটা সেটাকে তুলে ধরেই ওটার উপর ইন্সপায়ার্ড হয়েই আমি মূলত মানে খাদি দিয়ে বিভিন্ন ধরনের হোম ডেকোর প্রোডাক্ট। আমি একটু ইতিহাসটাই ফোকাস করতে চাই। ইতিহাসটা যেটা আছে সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকেই মূলত শুরু। ব্রিটিশরা যখন আমাদের উপর চাপিয়ে দিল যে ভারতবর্ষের মানে ওদের কাপড় পরতে হবে আমাদেরকে, আমাদের তৈরি কোনো কাপড় পরা যাবে না। প্রথমেই তো আমাদের মসলিনটাকে শেষ করে দিল, যে মসলিনের যে তাঁতি যারা ছিলেন তাদেরকে হাত কেটে দেওয়া হলো যাতে মসলিনটা একদম ধ্বংস হয়ে যায়। এবং ওটা এখন অবশ্য মসলিনকে আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, বাট ওইভাবে আসলে ওই কোয়ালিটিটা আসেনি, কিন্তু আংটি ক্রস করেছে ইদানিংকার মসলিন, সেটা করেছে। হ্যাঁ, তো তারপরে ওরা কি করলেন যে আমাদের যে মানে পরিধানের যে কাপড়গুলো আছে সেগুলো আমরা ওদের কাপড়গুলোই আমাদেরকে পরতে হবে। তখনকার সময়ে এটা নিয়ে একটা আন্দোলন শুরু হলো। তো আন্দোলনে সুভাষ বসু দেন আরও যারা ছিলেন বাংলাদেশ থেকেও যারা আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তারা বললেন যে না, আমরা আমাদের মানে বস্ত্রটাই পরবো, অন্য কারো দেয়া কাপড়টা আমরা পরবো না, কারণ আমরা এত সমৃদ্ধ কাপড় দিয়ে। তখন তারা নিজেরা ওই তাঁত থেকে কাপড়টা বুনতেন এবং খদ্দর বলা হতো, খাদি। হ্যাঁ, ওটা অনেক মোটা ছিল। হ্যাঁ, ওইভাবে আসলে রিফাইন করে তৈরি করাটা ওই সময়টা সম্ভব ছিল না। তারপর ধীরে ধীরে এবং ওই কাপড়টা পরেই কিন্তু আন্দোলনগুলো করতেন যে না, আমার দেশীয় প্রোডাক্ট কাপড় পরে দেশের জিনিস নিয়ে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করব। সেই মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার তো এর বেশি আর সাধ্য নেই। তো এরপরে হলেন যে মহাত্মা গান্ধী কিন্তু নিজেই কাপড় তৈরি করতেন এবং নিজেই ওই কাপড়টাই উনি পরতেন। সো ওই যে একটা ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু কালের বিবর্তনে অনেকেই জানে না। এখন কিন্তু আমাদের এই জেনারেশনে জানেই না যে আসলে খাদির একটা বিশাল ইতিহাস আছে, জামদানির একটা ইতিহাস আছে, তারপর আমাদের মসলিনের একটা ইতিহাস আছে।
যেমন ইন্ডিয়া আমাদের তৈরি প্রত্যেকটা কাপড়ের পেছনে কিন্তু একটা হেরিটেজ গল্প হ্যান্ডলুম definitely হেরিটেজ আছে, গুলো যেগুলো লাইক আমাদের যেমন ওরা এখন যেমন আমরা শুনি যে আমরা মনে করতাম যে বাইরের সিল্কগুলো খুব বেশি ভালো, এখন শুনছি যে না, আমাদের যে রাজশাহী সিল্ক এত সফট রিফাইন্ড সিল্ক কোথাও গিয়ে করতে পারে না। তো এটা আমাদের গর্ব। সো এই জিনিসগুলো আসলে এই জেনারেশন জানে না, তো আমি এই জেনারেশনকে সেটাই জানাতে চাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যে প্রোডাক্টটা তৈরি করি সেই প্রোডাক্টের ভেতরে একটা চিরকুট দিয়ে দিই আমি, স্পেশালি ফরেন কান্ট্রি থেকে যখন আমার কাছ থেকে কেউ প্রোডাক্ট নেয় তখন আমি তাদেরকে একটা ছোট্ট চিরকুট দিয়ে দিই। আমি জাস্ট হিস্ট্রিটা একটু ছোট করে লিখে দিই যে তোমরা আমার এই পণ্যটা কেন কিনবে, কারণ অনেক রক্ত ঝরা সংগ্রাম করে আমরা আমাদের এই কাপড়টা ধরে রেখেছি। এখন যদিও পাওয়ারলুম এসেছে, আরেকটু মানে মডিফাই হয়েছে, বাট তারপরেও আমাদের উচিত হচ্ছে যে হ্যান্ডলুম যেটা আছে, হ্যান্ডলুমের যে তাঁতিরা আছে তাদের দিকেই মানে তাদেরকে স্বনির্ভর করা, তাদের দিকে গভর্নমেন্ট থেকে ধরে আমরা যারা উদ্যোক্তা, তারপর যারা পলিসি লেভেলে কাজ করে সবারই উচিত যে এই যে হ্যান্ডলুম, আমাদের দেশীয় যে হ্যান্ডলুমগুলো আছে সেগুলোকে আরও সমৃদ্ধশালী করে বিশ্বের বাজারে এটাকে নিয়ে মানে যাওয়া। শুধুমাত্র পাট কেন যাবে, পাট আর জামদানি শাড়ি, শুধু শাড়ি যাচ্ছে, জামদানি দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, খাদি দিয়েও পারছি, মসলিন দিয়েও পারছি। সো প্রতিটা জিনিসের উপর ফোকাস করে বাইরের কান্ট্রিগুলোদের যদি আমরা বুঝাতে পারি যে আমাদের এই যে এক একটা প্রোডাক্ট, এগুলোর হিস্ট্রি যে কত করুণ, কত রক্ত ঝরা, তখন কিন্তু ওরা ঠিকই ইন্সপায়ার্ড হবে এবং আমাদের পণ্য অবশ্যই তারা কিনবে। তাহলে সবাই নানান কারণে ছুটছে, এবং আপনার যে ছুটে চলা সেটা হলো হ্যান্ডলুমে যে তাঁতিরা কাজ করে যাচ্ছেন তাদেরকে স্বনির্ভর করতে চাওয়া এবং তাদের জন্য কিছু কাজ করা। আমার মনে হয় যে আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন, যারা ইতিমধ্যে আমাদেরকে দেখছেন টেলিভিশনে, ফেসবুক এবং ইউটিউবে, তারাও এই ছুটে চলা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে, উদ্দেশ্যমূলকভাবে কোনো একটা লক্ষ্য নির্ধারণ করে সেদিকে ছুটে চলা, সেটার গুরুত্ব কতটুকু সেটা বুঝতেই পারছেন। আরও ছুটে চলার গল্প হবে, সাথেই থাকুন, নিয়ে নিচ্ছে একটা বিরতি। সবাই কেবল ছুটছে, এটাই আজকের বিষয়, এবং সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আমাদের বন্ধুরা যারা স্ক্রিনে আমাদেরকে দেখছেন তারা শুধু বসে বসে দেখবেন না, বরং আমাদের কাছে আড্ডা দিতে চলে আসতে পারবেন। স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন জুমের মাধ্যমে। আমি এখন একটু সবাই কেবল ছুটছে যে বিষয়টা, সেই বিষয়টাও যদি চলে আসি, দুজনই আছেন নিশানা লেডিস ক্লাবে এবং সেখানেও ছোটাছুটি করে নানানভাবে কর্মব্যস্ত সময়ে পার করছেন এবং অসংখ্য নারীদেরকে ছুটে চলার একটা তাগাদা দিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের আপকামিং একটা ইভেন্ট আছে, সেটা সম্পর্কে দুজনের কাছেই ভাগ ভাগ করে শুনতে চাই। দেখি সাইদা কি বলে এই বিষয়ে। আচ্ছা, আমাদের যে একটা ইন্টারন্যাশনাল সামিট করতে যাচ্ছি সেটা হচ্ছে 25শে ডিসেম্বর। আমাদের এই সামিটে মানে প্রফেশনাল নারী উদ্যোক্তারা থাকবেন, প্রফেশনাল যারা আছেন তারা থাকবেন। আমাদেরকে ইন্সপায়ার্ড করার জন্য এসএম ফাউন্ডেশন থেকেও আসছেন, তারপর ব্যারিস্টার, সাংবাদিক, তারপর মিডিয়া ব্যক্তিত্বরা থাকবেন। পাশাপাশি আমাদের কিছু ফরেন গেস্টরা আসতেছেন, যারা মানে আমরা খুবই হ্যাপি যে এই সময়টাতেও, যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন, ওই দিনে ফরেনারদেরকে পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, তারপরেও ওনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং ওনারা আমাদের উদ্যোক্তাদেরকে, আমাদের প্রফেশনাল নারীদেরকে ইন্সপায়ার্ড করার জন্য আসছেন। তো আমরা অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে সাজিয়েছি, আশা করছি খুব ভালো কিছু। 25শে ডিসেম্বর, আশা করছি ভালো কিছু আমরা উপহার দিতে পারবো। বাহ, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন নিশানা লেডিস ক্লাবে রুবা রোমানা আপু। তো এই পরিচয়টাও আসলে আপনার আরেকটা পরিচয় অবশ্যই। তো সেখান থেকে এই জায়গাটা নিয়ে এবং সামনের ইভেন্টটা নিয়ে কতখানি আশাবাদী? আচ্ছা, আসলে আমরা প্রতিষ্ঠান, এই অর্গানাইজেশনটা, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে মাসুমা মিম, আমাদের ফ্রেন্ড। তো ওইটা অর্গানাইজেশনটা ওই তৈরি করেছে। আমাদের এই অর্গানাইজেশনটা সমাজ কল্যাণ অধিদপ্তরে নিবন্ধিত। 25শে আমরা আমাকে যখন অ্যাপ্রোচ করলো যে একটা প্রোগ্রাম করতে চাই, তখন আমি বললাম যে ওকে, তো লেটস ডু সামথিং ডিফারেন্ট। কীরকম ডিফারেন্ট? আচ্ছা, তো
ইন্ডিয়াতে আমার উইকি ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের কলকাতা শাখার প্রেসিডেন্ট শর্মিষ্ঠা রাহা আমার ফ্রেন্ড। তো ওর সাথে অলরেডি আমাদের একটা এমওইউ আছে আমার ইউনিভার্সিটির সাথে, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাথে। তো আমি শর্মিষ্ঠাকে অ্যাপ্রোচ করলাম যে লেটস ডু আ এমওইউ উইথ নিশানা অ্যাজ ওয়েল। তো ও রাজি হলো, ও ডেট দিল যে আমি ডিসেম্বরে আসবো। তো আমি আচ্ছা ঠিক আছে ফাইন, ডিসেম্বর 25 ডিসেম্বর। তো তখন আমরা ডেটটা ফিক্স করলাম। তো এমওইউ একটা সাইন হবে, আমরা এটা ও আসতে পারছে না, ভিসার জটিলতার কারণে আসতে পারছে না। তো যেহেতু আমি ইন্টারন্যাশনাল বলে ফেলেছি, আর তখন পাকিস্তান থেকেও একজন কনফার্ম করেছিল আসবে। আচ্ছা, তো তারপরে তো এখন আমাদের প্রোগ্রামে আসছেন হচ্ছে চায়না থেকে মিসেস রেইনবো চাও। উনি বাংলাদেশের একজন ওয়ান অফ দ্য চাইনিজ মানে এন্টারপ্রেনার্স, ফিমেল এন্টারপ্রেনার্স। তারপর ইউএসএ থেকে 3 জন আসছেন। এখানে ওনারা এখানে থাকেন, কিন্তু ফার্মটা ইউএসএর ফার্ম। আর একজন আসছেন কাশ্মীরের, একজন আছেন উনি, ওনারা আসছেন আপাতত, ওনারাই আমাদের ইনভাইটেড গেস্ট। তো আমাদের প্রোগ্রামটা আমরা সাজিয়েছি সকাল 11টা থেকে 1টা পর্যন্ত হবে সামিট, যেখানে আমি সামিট পেপার প্রেজেন্ট করব। আমার পেপারের বিষয়বস্তু হচ্ছে জাতিসংঘ ঘোষিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, 17টা গোল আছে। তো তার মধ্যে 5 নম্বর গোলটা নিয়ে আমি কাজ করি, ওমেন রিলেটেড যেটা। আর আমাদের কনস্টিটিউশনে নারীদের অধিকার সম্পর্কে কি বলা আছে, এবং বাংলাদেশে এখন এই কনস্টিটিউশন এবং এসডিজির আলোকে বাংলাদেশের নারীরা ঠিক কোথায় অবস্থান করছে, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, কিভাবে আমরা চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা করব, কিভাবে নারীদের আগে আরো এগিয়ে নিয়ে যাব, এটাই হচ্ছে আমার পেপারের মূল বক্তব্য থাকবে। এটার উপর ডিসকাশন করবেন এসএমই ফাউন্ডেশনে, উই আর হোপিং এমডি আসছেন, উনি ডিসকাশন করবেন। তারপর আরো যারা গেস্ট থাকবেন তারা তাদের বক্তব্য বলবেন। বাংলাদেশে যারা বিদেশিরা যারা বিজনেস করছেন ওমেনরা, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। এরপর লাঞ্চ ব্রেক হবে, তারপরে আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছি আর কি। চমৎকার একটা ইভেন্ট আউটলাইন শুনে ফেললাম। হ্যাঁ, সামিটের সাথে আমাদের একটা উদ্যোক্তা পণ্য প্রদর্শনীও থাকবে, যেখানে আমরা 20টা থেকে 25টা স্টলে উদ্যোক্তারা তাদের পণ্য এক্সিবিট করবেন, কেনাবেচা হবে, মেলা চলবে। তো এই তো 6টা পর্যন্ত। চমৎকার। অনেকজন বন্ধু আমাদের সাথে জুমে যুক্ত হয়ে গেছেন, চলুন কথা বলে নি তাদের সাথেও। সবাই কেবল ছুটছে, এটাই হলো আজকের বিষয়। নাহিদা নেলি আপু, সবার আগে আপনার কাছে আসি, এসে একটু জানতে চাই যে আপনার ছোটাছুটির মূল কারণ কি এখন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে আমরা তো ছুটছি, আমরা প্রতিনিয়তই কিন্তু ছুটে চলছি। এখন ছোটাটা হচ্ছে নিজেকে নিয়ে, নিজের কর্ম, নিজের কাজ নিয়ে ছুটছি। তারপরে নিজের সংসার, এখন যেহেতু নিজের সন্তানরা আছে, এদের নিয়ে ছুটছি। ছোটার তো শেষ নেই, ছুটছি। দেখি এই ছোটার শেষ কোথায়, ভালো কিছু হলে ছুটে তো চলাই আসলে এই আপু, ছোটা। এটাই যে বেঁচে আছে এটার প্রমাণ, তাই না? ছুটে তো চলতেই হবে। অনেক ধন্যবাদ নাহিদা নেলি আপু। শানু আপু ছুটে চলেছেন কোথাও, মনে হচ্ছে তিনি রাস্তায়। ছুটে আসলে কোন দিকে যাচ্ছেন সেটা একটু শুনে নেই শানু আপুর কাছে। আপু শুনতে পাচ্ছি না। ঢাকা সকালবেলা একটি কাজ ছিল, তারপরে আবার গাড়ি গাড়িতে পিঠার প্রোগ্রাম ছিল, ওখানে গেছি, রান্নার দায়িত্ব ছিল, ওইখানে গেছে। ওইখান থেকে এখন আবার বরিশালে উঠেছে সিএনজি করছি গণটি থেকে। এখন আমরা ওই যে যাত্রাবাড়ি হায়দ্রাবাদ যাবো, ওইখান থেকে ঠাকুরের একটা বরিশাল আসবে। চমৎকার আপু, আপনি পথে আছেন বলে আপনার কথা আমাদের স্টুডিও পর্যন্ত স্পষ্টভাবে আসছে না, তবে আপনি যে ছুটে চলার ভেতরেও আমাদেরকে মনে করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সুরমা আপুর কাছে আসি, আমি জানতে চাই যে এই প্রতিযোগিতামূলক একটি সময়ে এসে নারীদের ছুটে চলা, তার কোনো বিকল্প কি আছে? আপনার কি মনে হয়? শুভ সন্ধ্যা সবাইকে। আহ আ- আপু, আসলে নারীদের ছুটে চলার অবশ্যই গুরুত্ব আছে। বর্তমান যুগে যদি নারীরা বিভিন্ন পেশায় নিযুক্ত না হয়, কেউ হয়তো চাকরিতে অথবা উদ্যোক্তা হিসাবে এমন কোনো কর্মক্ষেত্রে যদি তারা সাপোর্ট না দেয়, একটা পরিবারের পক্ষে, একজনের পক্ষে একটা পরিবার চালানো কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। ঢাকা শহরে থাকতে গেলে ঘর ভাড়া, ছেলে মেয়েদের পড়ালেখার খরচ, সামাজিকতা, চিকিৎসা,
বাসস্থান সব মিলে একজনের একার পক্ষে সম্ভব হয় না। সেই জন্য হয়তো দেখা গেছে যে সকাল থেকেই এমন ছোটাছুটি সবাই করে থাকি আমরা। কেউ ছুটি আমরা ছেলে মেয়েদের পিছনে, কেউ ছুটি হাজবেন্ড অফিস যাবে তাকে তৈরি করে দেওয়া, টিফিন দেওয়া, বিভিন্ন কর্মকাণ্ডের পিছনে আমরা ছুটতেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সংসারটা যাতে ভালো থাকে, যাতে সাপোর্ট দিতে পারি। আমরা নারীরা যদি ওইভাবে কোনো কর্মক্ষেত্রে যদি নিযুক্ত থাকতে পারি, তাহলে হয়তো সংসারটাতে সাপোর্ট, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারি, সংসার ভালো থাকে। আর সংসার ভালো থাকলে পারিপার্শ্বিক সামাজিকতাও ভালো থাকে, দেশের অবস্থাও ভালো থাকে। অনেক তো ধন্যবাদ শিক্ষার সুরমা আপু, কথা অনেক ধন্যবাদ। আসলে নারীরা এখন ইকোনমিতে কন্ট্রিবিউট করছেনই, তাই না? আমাদের দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী হলো নারীরা। তো সেক্ষেত্রে বেগম রোকেয়াও বললেন যে অর্ধেক মানুষকে দাবিয়ে রেখে আসলে একটি দেশের উন্নয়ন তুমি আশা করতে পারো না। তো সেরকমই আসলে। তো এখন নারীরা যেভাবে অর্থনীতিতে কন্ট্রিবিউট করছে, সেটা আসলে এখন শুধুমাত্র নারীদের জাগরণের জন্য না, দেশের জন্যও কিন্তু একই সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আমি এই বিষয়ে একটু মিষ্টি আপুর কাছে আসি, সবাই কেবল ছুটছে, এই বিষয়ে আপুর কাছে কিছু শুনি। ধন্যবাদ অহনা। শীতের এই মিষ্টি সন্ধ্যায় সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা, স্বাগত। না, ছুটে চলছি, ছুটবই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রতিটি সেকেন্ড যেমন যাচ্ছে, আমরা ওইভাবে ছুটে চলবো। তো ছুটে তো চলতেই হবে, ছুটে চলার কোনো বিকল্প নেই। সময় যেহেতু থেমে থাকে না, আমাদের জীবন যেহেতু থেমে থাকে না, তাই আমরাও ঘোড়ার সাথে ঠাক 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 চলছি। তো চলার ভিতরেও আমি মনে করি কন্ট্রিবিউশন অবশ্যই নারীদের দরকার। যেই নারীটা কন্ট্রিবিউশন, লেখাপড়া নাই বা অল্প শিক্ষিত, সে কি করে? সেও কাজ করে, সে সংসারের টাইম দেয়, কাজ করে, হাজবেন্ড হিসেবে সবাই কিন্তু আমরা ছুটে চলছি, কাউকেই অবহেলা করা যাবে না। আর আর আমি মনে করব শিক্ষিত নারীরা যারা বাসায় বসে বসে কাজ একটু কম, তারা বাচ্চাদের পড়াতে পারে। এটা কিন্তু অনেক বড় কন্ট্রিবিউশন ফর দ্য ফ্যামিলি, চিলড্রেনদের ডেভেলপমেন্ট করা। এটাও তো ছুটছি, আমরা সবাই ছুটছি, কেউ নিজের জীবিকার কারণে, কেউ আনন্দের কারণে, কেউ বিনোদনের কারণে। ছোটার কোনো শেষ নেই, তবে মাঝে মধ্যে একটু রেস্ট দরকার। আমি মনে করি রেস্ট জীবনটা, লাইফ দরকার, ইজ ছুটে চলাও বিউটিফুল। যেমন দরকার, একটু, বিশ্রামও তেমন হ্যাঁ, দরকার। একটু বিশ্রাম দরকার, বিনোদন দরকার, আনন্দ দরকার। তো এই যে নামাজটা পড়ে দৌড়ে বসলাম আমাদের নেক্সাসে, এটাও একটা ছুটে চলারই একটা অংশ। বসলাম, অবশ্যই। এনার্জি প্রচন্ড গ্যাদার করে আবার ছুটে চলবো। বাহ, সবাইকে চমৎকার, শুভকামনা, চমৎকার। সবাই জানি আমরা ছুটে চলতে পারি। একদমই। আমাদের সাথে হাসিনা আপু আছে, রেবেকা আপু আছে, রীতা পোদ্দার দিদি আছেন, তারপরে আছেন আমাদের সাথে ওবায়দা আপু, যাদের সাথে এখনো কথা হয়নি। বিরতি থেকে ফিরে এসে অবশ্যই আড্ডা হবে। এর মধ্যে যারা এখনো যুক্ত হননি তারা যুক্ত হয়ে যেতে পারেন। ফিরে আসছে বিরতির পর। ব্যস্ত এই জীবনের ছুটে চলা আমাদের অবিরাম, এবং এই ছুটে চলার ভেতরেও আড্ডা দেওয়ার, খানিকটা বিশ্রাম পাওয়ার অথবা নিজের মনটাকে একটু প্রশান্ত করে নেওয়ার জায়গা হিসেবে বলাই যায় লেডিস ক্লাব আপনার আস্থা হতেই পারে। সেখানেই আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সকল নারীরা আমাদের সাথে জুমেও যুক্ত হয়ে আছেন, চলুন তাদের সাথে আরেকটু কথা বলে আসি। রেবেকা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে এই যে সবসময় ছুটে চলা, এই যে গতি, এই গতিটাকে আসলে আপনি কি ইতিবাচক ভাবে দেখেন, নাকি মনে হয় যে না, এত গতির প্রয়োজন নেই, এত কিসের ছোটাছুটি? ধন্যবাদ অহনা, শুভ সন্ধ্যা। আসলে জীবনে চলতে গেলে ছুটে তো চলতেই হবে, কারণ ছোটা খুব বেশি ছোটাকে বলতেছি না, ছুটতে হবে, জীবনকে সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতেও হবে, সেজন্য একটু দমও নিতে হবে। তবে হ্যাঁ, জীবনে প্রত্যেকটা দিক সময়, আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ, শুনতে অহনা? পাচ্ছি আপু। আচ্ছা, জীবনের প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে ছোটা। কারণ হচ্ছে আমরা জন্মের পর থেকে এই পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের যে জীবনধারা, আল্লাহ আমাদের যে জীবনধারা তৈরি করেছেন, তাতে পরিশ্রম করলে ভালো থাকা যায়। আর যদি ছুটতে না পারি তাহলে কিন্তু ভালো থাকা যাবে না। সব মিলিয়ে ধর পারিপার্শ্বিকতা, অর্থনীতি, সব দিক ভেবে আমাদের যদি জীবনটা মানে গতি একটা থাকে, সমান্তরাল ছোটার গতি, তাহলে ভালো চলবে। আর যদি গতিটা আস্তে আস্তে কমায় ফেলি, সেক্ষেত্রে ভালো যাবে না। হ্যাঁ, একটা সীমিত সময় পর্যন্ত গতি যায় বেশি দূর, বেশ ভালোই, একটা সময় কমে যেতে শুরু করে। আর মৃত্যু তো আছেই, নির্ধারিত একটা আল্লাহ প্রদত্ত। তো প্রত্যেকেরই উচিত যতদিন বেঁচে আছি ছুটে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ ছুটলে ভালো কিছু পাওয়া যাবে আমি বাহ, আশা করি। আর সবার সাথে মিলেমিশে থাকতে হবে,
ধন্যবাদ চমৎকার, সবাইকে। অনেক ধন্যবাদ আপু। হাসিনা আপুর কাছে আসি আজকের বিষয়, সবাই কেবল ছুটছে। হাসিনা আপু কি বলে এই বিষয়ে সেটা একটু জেনে নিই। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ স্টুডিওর দুই আপুকে, অনেক ধন্যবাদ, অভিনন্দন। আর শক্তি তো হচ্ছে আমার পাশের জেলা, মানে নদীর এই পার আমি, নদীর ওই পারও ওর বাবার বাড়ি। তো যাই হোক, ভালো লাগতেছে সবকিছু মিলিয়ে। তো ছুটে চলার মধ্যে না আসলে সজীবতা আছে, ওই ছুটে চলতে পারলে এর মধ্যে সজীবতা খুঁজে পাওয়া যায়। আর কাজগুলোর মধ্যে হচ্ছে অন্যরকম আনন্দ, কারণ ছুটে যদি আমি না চলি তাইলে তো হচ্ছে আমার কাজগুলো ভালো থাকবে না, আমার পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে না, ফ্যামিলি ভালো থাকবে না, আমার কোনো কিছুই কিন্তু ভালো থাকবে না। আমি এক জায়গায় বসে থেকে কিন্তু কোনো কিছুই ভালো রাখতে পারবো না। তো এই ছুটে চলার মধ্যে হচ্ছে সবকিছু সব দিক থেকেই সজীবতা আমি মনে করি। কারণ কি, আমি বিভিন্ন যে সংগঠনগুলোর সাথে কাজ করি না, যখন একটা কাজ করে আসি সাফল্য মণ্ডিত হই ওখানে, তখন যে কি একটা আনন্দ, মনে হয় যেন আবার এক সপ্তাহ ধুমসে কাজ করা যায়। এই যে ছুটে চলে দৌড়ে আমি কাজগুলা করে আসলাম, ওই কাজেরও একটা পারফরমেন্স আছে, ওইটার একটা বার্ষিক পরীক্ষার মতো একটা ফল আছে। সেটা ফ্যামিলিতে বলো, কাজের ক্ষেত্রে বলো, পরিবারে বলো, সব জায়গায় কিন্তু। তো ওই ছুটে একদমই তাই, চলার মধ্যে পরিশ্রম আনন্দ কিন্তু পে আছে অফ এবং করে দিন শেষে আসলে। সবকিছু। হ্যাঁ, হুম, সেটাই। অনেক অনেক ধন্যবাদ হাসিনা আপু। ছোট করে রীতা দিদির কাছে এসে একটু আজকের বিষয় নিয়ে শুনে নিই। রীতা দিদি। অনেক ধন্যবাদ অহনা। সবাইকে শুভ সন্ধ্যা। আর স্টুডিও দুই গুণী আপুকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আসলে ছুটে চলি দেখেই কিন্তু আমরা মেয়েরা বদ্ধ ঘরে থেকেও ভালো থাকতে পারছি। সবাই তো আর বাইরে যে চাকরি বা কিছু করে না, ঘরে বসেও করে। কারণ আমরা যদি ছুটে না চলতাম তাহলে কিন্তু আমাদের সন্তান, স্বামী কেউ কিন্তু ভালো থাকতো না। আমরা মানে ফুল টাইম সার্ভিস দেখেই কিন্তু ঘরে বাইরে সবাই ভালো আছে। শুধু আমাদের সংসারের সাথে যে আমাদের সামাজিক অবস্থার আশেপাশে যারা আছে তারাও কিন্তু এসে আমাদেরকে বলে, এই কিভাবে করেছো, এই জিনিসটা একটু দেখিয়ে দাও, বা এই জিনিসটা কেমন করে হবে। কারণ তারা জানে যে আমি ছুটে চলে কিছু অর্জন করেছি দেখেই তারা শিখতে আসছে, এবং তাদের কিন্তু শিখাতেও ভালো লাগে। আর একটা ছুটে চলে আসে, যদি আমরা ছুটে না চলি তাহলে কিন্তু দেখা যায় সবকিছুই একদম নিস্তেজ হয়ে যাবে। কিন্তু দেখবেন যে অনেক যাদের কি শিক্ষার হারটা কম, তারা কিন্তু সংসারে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে না। বিশেষ করে সন্তান পড়াশোনা করা বা কিভাবে ম্যানেজ করতে হয় সংসারটাকে, তারা কিন্তু আগিয়ে যাচ্ছে না। তারা পরিশ্রম করছে অনেক, কিন্তু সামনের দিকে এগোতে পারছে না। অল্প সময় এইটুকুনি। ধন্যবাদ অনেক অহনা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিদিকে। দুজনের কাছে যদি স্টুডিওতে আসি, এসে একটু রুমানা আপুর কাছে যেটা জানতে চাই যে অনেক সময় দেখা যায় প্রচুর ছুটে চলছি, মনে হচ্ছে আমার একটু বিশ্রাম দরকার, আবার এমনি যখন বিশ্রাম আসছে জীবনে তখন মনে হচ্ছে ছুটে চলাটাকে খুব মনে পড়ছে, হয় না এরকম? হ্যাঁ, খুবই কমন। যেমন আজকে আমার যেমন একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, মানে আই হ্যাড টু ডু সো মেনি শীতের থিংস দিনে এটা টুডে, একটু এবং হয়। আজকেই করতে হবে। এখান থেকে যে আরেকটা বিয়েতে যেতে হবে ভাতিজির, সকালে মানে 8-9টার মধ্যে অফিস ধরতেই হবে, বাট আজকে আমার ইচ্ছেই করছিল না ঘুম থেকে উঠতে। এরকম হয়। আমার মনে হয় এটারও প্রয়োজন আছে যে কিছুটা রেস্ট নেওয়া, কিছুটা সময় একটু বিরতি দেওয়া, এটারও দরকার আছে। এবং এই বিরতির টাইমে আমরা পরবর্তী ছুটে চলার জন্য আরো ভাবে প্রস্তুত হতে পারি, নিজেদেরকে তৈরি করতে পারি। বাহ, চমৎকার। সাইদা আপুর কাছে এসে জানতে চাই যে এই যে ব্যালেন্স, কোনটা ব্যালেন্স আসলে, কতটুকু ছুটে চলা আর কতটুকু বিশ্রাম নেওয়া, আপনার কি মনে হয় যে জীবনের ব্যালেন্স কোথায়, কিভাবে হয়? আমি তো ছুটেই চলছি বেশি, ব্যালেন্স হচ্ছে না। বিশ্রামটা খুব কমই নেওয়া হচ্ছে, কারণ একদিকে উদ্যোক্তা জীবন, তারপর আরেকদিকে বাচ্চারা আছে, সংসারে সময় দিতে হয়। আমার হাজব্যান্ড একটা বিজনেস করেন, তার বিজনেসেরও একটা পার্ট আমাকে দেখতে হয়। যেহেতু এতগুলো কাজ একসাথে করছি, আমি করতে করতে দেখা যায় যে আমি নিজেই টায়ার্ড হয়ে যাচ্ছি এবং অনেক রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে, সবাই ঘুমিয়ে যায় দেখা যায়, তারপরেও আমার কিছু কাজ থেকে যায় আমার, এবং সেই কাজগুলো শেষ করে আবার সকালবেলা ঘুম থেকে ওঠা, মাঝে মাঝে মনে হয় যে একটু যদি কোথাও যেয়ে দুদিন থেকে আসতে পারতাম একদম আমার মতো করে সবকিছু ছেড়ে ছুড়ে, আসলে ওটা আর হয়ে উঠছে না। তো আসলে ওটার ব্যালেন্সটা দরকার আছে, কিন্তু সবাই আসলে সেভাবে আসলে ব্যালেন্সটা করতে পারছে না। আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েরাই মানে ওইভাবে ব্যালেন্স করতে পারছে না আর কি, সমাজ কাজ সবকিছু মিলাই। মেয়েদের কাছ থেকে এই চাহিদাটা অনেক বেশি না, মেয়েরা যেরকম নিজেদেরকে আসলে প্রমাণও করেছেন যেটা যে আসলেই আমরা মাল্টিটাস্কার, এবং আমরা একসাথে আসলে পরিবার সামলে বাইরের কাজ সামলে সবকিছু করতেও পারি। তো সেই ক্ষেত্রে মানুষের মধ্যেও সেই এক্সপেকটেশনটা তৈরিও হয়েছে যে নারীরা মানে তো সব পারবেই। হ্যাঁ, এবং মেয়েরাই কিন্তু মাল্টিটাস্কিং পারে, ছেলেরা কিন্তু মাল্টিটাস্কিং পারে না। অনেক ছেলেরা পারে না, আবার কিছু মানুষ হয়তো পারে। কিছু মানুষ আমি যেটা পড়েছি যে
ছেলেদের মধ্যে মাল্টিটাস্কিং এর গুণটা মানে আল্লাহ পাকই দেন নাই আগে থেকে এরকম মেয়েদেরকে মানে আসলে ওইভাবে ওইভাবেই built তৈরি in করা হয়নি হয়েছে আর কি যে ওরা nature-টা। কিছু এক্সেপশনাল এক্সাম্পল থাকতে পারে, বাট মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এক্সেপশন থাকতে পারে, এক্সেপশন প্রুভস দ্য ল। আর মেয়েদেরকে তৈরি করা হয়েছে মাল্টিটাস্কার হিসেবে, মানে ওইটা আল্লাহ পাক ওভাবেই আমাদেরকে তৈরি করেছেন। আর এই কারণ এক্সপেকটেশন যেটা, এই জন্য মেয়েদের কাছ থেকে বেশি, যে তুমি ঘরটাও সুন্দর পরিপাটি রাখবা, তোমার ছেলে বাচ্চারাও একদম মানে টপ টপ হবে, সবকিছু ভালো হতে হবে, সংসার সবকিছু সুন্দর হবে, জেনারেল এক্সপেকটেশন থাকতে হবে। এটা আমাদের মাথার মধ্যে এটা গেঁথে দেওয়া হয়েছে, আমরা ওভাবেই অভ্যস্ত। তো সেটাই আমার কাছে মনে হয়, মাঝে মাঝে আমার মনে হয় যে নারীদের উপর এটা একটা এক্সট্রা প্রেশারও বটে, যে এই এক্সপেকটেশনটার কারণে সামটাইমস হয়তো নারীরা একদিন মাল্টিটাস্কার হওয়াটা পছন্দ করছেন না, যে না আমার দ্বারা মাল্টিটাস্ক হয় না, আমি একটা দিক দেখবো বাবা। কিন্তু তখনই মনে হচ্ছে যে না, তোমার কাছ থেকে এক্সপেকটেশন তো বেশি, তুমি একটা টাস্ক করে কেন তোমার কর্মক্ষমতা কম দেখাচ্ছে, এরকমও একটা মানে প্রেশার এসে যায়। এটার জন্য আমিও মাঝে মাঝে খুব একটু প্রেশারাইজড ফিল করি হুট করে, আই ওয়ান্ট টু রিল্যাক্স এ লিটল, বা কান্ট আই রেস্ট এ লিটল, এরকম হয়। বাকিদের কাছেও শুনবো আসলে ছুটাছুটির নানান গল্প, আপনার ছুটে ছুটে কোন দিকে চলা হচ্ছে, কিংবা এই অবিরাম ছুটে চলার মাঝে খানিকটা বিশ্রাম কোথায় পাচ্ছেন, সবকিছু নিয়ে আলাপ হবে, আড্ডা হবে, কিন্তু একটু বিরতির পরে এসে সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর যখন এপারে চলে এলাম, তখন আমরা একেবারে ইউজে বলছিলাম অল্প একটু সময় আছে আমাদের আড্ডা দেবার। আমাদের স্ক্রিনে কিছু বন্ধুরা চলে এসেছেন শেষ মুহূর্তে, তাদের সাথে একটু আলাপ করে স্টুডিওতে এসে একবারে আলাপ করব। আমার মনে হয় যে ওবায়দা আপুর কাছে আসতে চাই সবার আগে। ওবায়দা আপু, এই যে সবাই ছুটছে এবং ছুটে চলার যে একটা মানে আমার মনে হয় যে গুরুত্ব তো আছেই, ছুটে চলা আসলে কতটুকু দরকার এবং বিশ্রাম কতটুকু দরকার আপনার কাছে শুনে। অতিথি আপুদেরও সালাম। আসলে বিষয়টা খুব সুন্দর, কারণ আমরা ছুটে চলছি ক্রমাগত, আর ছুটে চলার মধ্যে একটা আনন্দ আছে। যেদিন আমরা ছুটে চলতে পারবো না সেদিন মনে হয় জীবন থেমে যাবে, এরকমের বিষয়টা। তো ছুটে চলার মাঝখানে মাঝে মাঝে একটু রেস্টের দরকার হয়। সেটা তো আমরা ওই যে ঘুরতে যাই বা বিনোদনে যাই, বিভিন্ন গ্রুপের সাথে যাই বা পারিবারিক ভাবে যাই, বিভিন্ন ভাবে যাই একটু ঘুরতে। এটাও যেমন ছুটির দিন কোনো মানে সময় পাই না, সেদিন আবার বাইরে যেতে হয়, সংসারের কাজ আছে, বিভিন্ন জরুরি কাজ আছে, ডাক্তারের কাছে কাউকে নিয়ে যেতে হয়, মানে পারিবারিক সামাজিক অফিসিয়াল সব কাজ মিলে শুধু ছুটছি। কিন্তু ছুটার মধ্যে আনন্দ আছে, না ছুটলে আমাদের মানে যতদিন ছুটতে পারছি ততদিন আমাদের জীবন রঙিন, আমরা সুন্দর থাকবো, ভালো থাকবো। বাহ, চমৎকার বললেন তো। এদিকে আমাদের সাথে জাফরিন খুকু আপু আছে এবং ফারহানা ইসলাম আপু আছেন, তো ফারহানা জাহান আপু আছেন। আচ্ছা, আমি একটু নতুন বন্ধু ফারহানা জাহান আপুর কাছে আগে আসি, তার সাথে একটু পরিচিত হয়ে নেই। তার কাছে এসে জানতে চাই, আপু কোথা থেকে যুক্ত হয়েছেন, কি করেন? আমি মহাখালী থেকে যুক্ত হয়েছি, ঢাকা। আমি জবে ছিলাম স্কুলে টিচার হিসেবে, তো 14 বছর জব করেছি, এখন অবসরে আছি। তাহলে ছোটাছুটি কি বন্ধ, নাকি তাও হলো গিয়ে সংসার জীবনে ছোটাছুটি আরো বেড়ে গেছে? সেটা একটা ভিন্ন ধরনের ছোটাছুটি, আর জব করলে অন্য ধরনের ছোটাছুটি, দুই জায়গায়। কিন্তু ছোটাছুটি চলছে, মানে কোনোখানে থামাথামি নেই। থামাথামি নেই তা অবশ্য ঠিক, তবে জবের ক্ষেত্রে যে ছোটাছুটিটা আমার ছিল, যে ওখানে ছুটতে গিয়ে দেখা গেছে যে বাসায় বাচ্চারা হয়তো ডিপ্রাইভ হতো, আমার 3 বাচ্চা, তো তাদের পিছনে ছোটার জন্যই মূলত আমি ওই ছোটাছুটি বন্ধ করেছি আর কি। তো এটাই আর কি, যে সবাইকেই ছুটতে হয়, কিন্তু সবাইকেই বুঝতে হয় যে আসলে কোন জায়গাটায় ছুটলে আমি বেশি লাভবান হব। নিজেকে পরিচর্যা করার ক্ষেত্রেও তো মানুষ ছুটতে হয়, তাই না? তারপরে ভালো কিছু করার জন্য কিন্তু ছুটতে হয়। একদমই তাই। তো তো সেই ক্ষেত্রে এখনই আপনার ছোটাছুটির জীবনে দেখা যাচ্ছে যে আপনার কারণে অন্যরা লাভবান হয়েছে, নিজের পরিবারের জন্য আপনার একটা ত্যাগ হয়েছে, তাতে দেখা যাচ্ছে আপনার একদিকে ছোটাছুটি কমিয়ে আরেকদিকে যখন আসছেন মানুষ মনে করছে আপনি অবসরে আছেন, কিন্তু রেস্ট কিন্তু আপনার হচ্ছে না। তো সেই ছোটাছুটির জীবন ছেড়ে এই জীবনে আসার পরে আপনিও যাতে লাভবান হন সেই প্রত্যাশাই করবো। আপনার রোজকার জীবনের গল্পগুলোও শুনবো, মাঝে মাঝে আসবেন, আড্ডা দেবেন, আমাদের সাথে শেয়ার করবেন। জাফরিন খুকু আপুর কাছে আসি। খুকু আপু, অনেকদিন মানে মাঝে 2-4 দিন দেখিনি, এটাই মনে হচ্ছে। আর ছোটাছুটি কি বন্ধ ছিল নাকি অসুস্থ ছিলেন আমার মতো?
না না আপু, কেমন আছো? আমি অনেকদিন পরে দেখছি, সবাইকে ভালো লাগছে। এই ছোটাছুটির কারণেই আমার বসা হয়নি, মানে আমি এত ছোটাছুটির মধ্যে ছিলাম যে জুমে যে বসবো সেই সময়টুকু আর বের করতে পারিনি। আমারও নিজের একটু ঠান্ডা লাগছে, পারিবারিক কারণে কিছুদিন ছুটোছুটির মধ্যে ছিলাম। অফিসিয়াল নতুন অফিসে জয়েন, এটা নিয়ে ছুটোছুটির মধ্যে ছিলাম। আর এই 16ই ডিসেম্বরের প্রোগ্রাম ছিল। আরো অনেক অনেক ব্যাপারে, মানে গত মানে 15-20 দিন আমি এত ছোটাছুটির মধ্যে ছিলাম যে আমি দম ফেলতে পারিনি। তারপরেও আমি মনটা মানে পড়ে থাকতো যে কখন জুমের প্রোগ্রামটা দেখবো বা সবার সাথে একটু দেখা হবে। তো আমি ইউটিউবে একটু রাত্রেবেলা ঘুমানোর আগে একটু দেখে নিতাম সবারকে এক নজর। তো আসলে বাহ! আমরা জীবনে চলার পথে ছুটোছুটি করছি, প্রয়োজনেই ছুটছি। কখনো ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা করে ছুটছি, কখনো নিজের কেরিয়ার করতে ছুটছি। সবকিছুই ছোটা ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে উপলব্ধি করতেই হয় এত যে ছুটছি, থামবো কোথায়? যেদিন আহা! থামবো সেদিন হয়তো ছুটোছুটি হবে না, কিন্তু মাঝে থেমেই মাঝে যাবে নিজেকে একটু সময় সবকিছু। দেওয়া দরকার। এই ছোটাছুটি শেষ হ্যাঁ, হলো, অন্তিম থামা দিয়েই হবে, না হলে দেখা যায় ছোটাছুটি চলতেই থাকে আসলে। নেই, ছোটার কোনো শেষ নেই, ছুটতেই হবে। এর মধ্যে নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে একটু এই যে একটু সময় দিলাম, আজকে হুম, বসলাম, হুম। আজকে অনেক ভালো লাগতেছে। বাহ! গত বাহ! কিছুদিন ছুটোছুটি করে আমি একটা হারিয়ে গিয়েছিলাম যে আমি কোথায় বিনোদনটা পাবো, কোথায় আমি আমার নিজের বিশ্রামটা পাবো। এই যে বিশ্রামটা আমি আজকে পেলাম, ভালো লাগতেছে চমৎকার। সবাইকে এখন দেখে। এসে অবশ্যই ভাল লাগলো আপনাকে পেয়ে আরেকবারও। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই জুমের, যারা এই ছুটে আমাদের সাথে আড্ডা দিতে আসলেন। আমি একটু স্টুডিওতে ফেরত আসি এবং সেখানে একদম শেষ মুহূর্তেই যেহেতু আছি, আপনাদের একটা আপকামিং ইভেন্ট আছে এবং অনেক ছুটে চলা নারীদের কাজের সংস্থান করার একটা উদ্দেশ্য আপনাদের দুজনেরই। সাথে প্রেসিডেন্ট তো আছেই। তো আপনারা তিনজনই ব্যাচমেট, তিনজনই বন্ধু এবং বন্ধু মানুষ মিলে অসংখ্য নারীর কর্মসংস্থান করছেন। আমি পুরো ইভেন্টে তাদের বেনিফিটের কথাগুলো একটু জানতে চাই। শেষ কার থেকে শুরু করব? যে কোনো একজন বলা শুরু করুন। আচ্ছা, আসলে আসলে এটা একটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম হতে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে নারী নারী মেইন উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কিং, কর্মজীবী নারী এবং উদ্যোক্তা। কারণ কর্মজীবী নারীরাই কিন্তু উদ্যোক্তাদের প্রধান ক্রেতা। তো এটা একটা প্ল্যাটফর্ম আমরা যেটা করেছি, আমরা চাচ্ছি যে দুই পক্ষই একসাথে আসুক, নেটওয়ার্কিং হোক, একজন আরেকজনের চাহিদাটা আমরা বুঝি, সেই অনুযায়ী আমরা সাপ্লাই দেওয়ার চেষ্টা করি। ডিমান্ড সাপ্লাই, ইকোনমিক্স, বেসিক ইকোনমিক্স। আচ্ছা, আর যেটা হতে আমাদের 11টা থেকে 1টা পর্যন্ত যে সামিটের যে অংশটা আমরা রেখেছি, ওটা কিন্তু বেসিক্যালি একদম নারীদের অধিকার নিয়ে, আমাদের কনস্টিটিউশনে কি বলা আছে এবং এসডিজি অনুযায়ী যে আমাদের গভর্নমেন্ট এখন এসডিজি অ্যাকোয়ার করার চেষ্টা করছে। এইখানে আমাদের অবস্থানটা কোথায়? আমরা কনস্টিটিউশনে নারীর অধিকার সম্পর্কে কয়জন জানি? 1% ধরলাম, ধরতে হয় তাই ধরলাম, কিন্তু আমাদের কনস্টিটিউশন জানতে হবে, কারণ কনস্টিটিউশন না জানলে আমি আমার অধিকার সম্পর্কে জানতে পারবো না। এবং এই কনস্টিটিউশন আমাকে কি কি অধিকার দিয়েছে এবং এসডিজির আলোকে আমরা এখন কোথায় আছি, এইগুলো আমাদের জানতে হবে, আমাদের নিজেদের সাথে এটা জানতে হবে, এবং এই জন্য আমরা এই সামিটটা করছি। তো এখানে যারা আসবেন তারা সবাই বেনিফিটেড হবেন, এমন মানে যারাই আসবেন তারা প্রত্যেকেই বেনিফিটেড হবে, এটা আমার গ্যারান্টি। বাহ, তো চমৎকার। সেই জন্য আমাদের রেজিস্ট্রেশন ওপেন আছে, আপনারা যারা জুমে আছেন, টিভিতে দেখছেন, রেজিস্ট্রেশনে আমাদের ওপেন আছে, সবাই যুক্ত হয়ে যাবে। সাইদাপুর কাছে চলে যাই, সময় একটু কম আছে যেহেতু, শুনে ফেলি। আসলে আমরা আরও যে কর্মসূচিগুলো হাতে নিচ্ছি সেগুলো হচ্ছে যে কিছু ট্রেনিং প্রোগ্রামের কর্মসূচি নিচ্ছি। যেমন ধরেন যে উদ্যোক্তা যারা আছে তারা প্রপার বিজনেস গাইডলাইন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হয়, বিজনেস প্রেজেন্টেশন তৈরি করতে হয়, তারা জানে না। তারপর ট্রেড লাইসেন্স, লিগ্যালিটি, যে লিগ্যাল ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলোও ওরা জানে না। তো সেই সাপোর্টগুলো দেওয়া, তারপর একজনের ধরেন বিজনেসটাকে পরবর্তী নেটওয়ার্কিংয়ের সাথে কমিউনিকেশন করানো, তারপর তার প্রোডাক্টকে কীভাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই প্রোডাক্টটা ধরেন একটা প্রোডাক্ট বানালো, সেটা দেশের ক্রেতারাই হয়তো কিনতে চাচ্ছে না, সে তো মন খারাপ করে ফেলে যে কী ব্যাপার, আমি এত কষ্ট করে একটা জিনিস বানালাম কিন্তু কেউ কিনতে চাচ্ছে না। এটার যে ভুল ত্রুটিগুলো আছে ক্রেতার গ্রহণযোগ্য অনুযায়ী তৈরি করা, সেই ধরনের ট্রেনিংগুলো আমরা তাদেরকে পরবর্তীতে দিব। এবং আমরা শুধুমাত্র যে বিবাহিতা নারী বা তাদেরকেই বলছি তা না, এখন যারা আপকামিং স্টুডেন্ট আছে, যারা উদ্যোক্তা হতে চাচ্ছে এবং অনেকেই কাজ করছে, আমরা দেখছি যে অনেকেই কাজ করছে, তাদেরকেও আমরা সাপোর্ট দিয়ে যাব। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেমন ওর ইউনিভার্সিটি থেকেও আমরা সেই সাপোর্টটা পাবো বলেই আমরা সেই সাপোর্টগুলো আমরা দিয়ে যাব। চমৎকার, অনেক অনেক শুভকামনা। আমরা সামনে অ্যাডভোকেসি নিয়েও কাজ করব। আপনি হয়তো
জেনে থাকতে পারেন আগে ব্যাংকের যে লোনের প্রসিডিওরগুলো ছিল, ব্যাংকে লোন নিতে গেলে সেগুলো অনেক লেংদি প্রসেস ছিল, অনেক কাগজপত্র দিতে হতো, অনেক কিছু ফিল আপ করতে হতো। এগুলো কিন্তু এখন এক পাতা বা 2 পাতায় করে নিয়ে আসা হয়েছে এবং সেটা নিয়ে আপনারা এখন কাজ করবেন। ট্রেড লাইসেন্সের অনেক কিছু প্রয়োজন হতো, সেগুলো 1 পাতায় নিয়ে আসা হয়েছে। এগুলো কিন্তু অ্যাডভোকেসির ফল, বিভিন্ন নারী প্রতিষ্ঠানগুলো, নারী সংগঠনগুলো অ্যাডভোকেসির ফলে এটা সম্ভব হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দুজনের কাছে। আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে জুমে যারা যুক্ত হয়েছিলেন পুরো আড্ডা জুড়ে তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের দর্শক বন্ধুরা বরাবরই আমাদের সাথে থাকেন এবং আমরা আজকে সবার ছোটাছুটি, সবাই কেবল ছুটছে সেই বিষয়ে আড্ডা দেওয়ার চেষ্টা করলাম। আপনার ছোটাছুটির ভেতরেও যাতে একটু প্রশান্তির জন্য আপনি একটু জায়গা পান, আপনার ছোটাছুটির ফলাফল যেন হয় একটি বিশ্রামপূর্ণ সুন্দর জীবন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।